স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন পৌলমী গঙ্গোপাধ্যায়ের কাহিনী কালচক্রের সাপ। সাল 2008, শাংসি, দক্ষিণ চীন। ধীরে ধীরে তুলে আনো, দেখো যেন কফিনটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। বেশ কিছুটা উত্তেজিত কণ্ঠে বললেন স্যার জিয়াং ইয়ানু। স্বপ্ন পূরণের মুহূর্তে মানুষ যতই গম্ভীর হোক না কেন, উত্তেজনা আর আবেগ এসেই যায়। অভিজ্ঞ প্রবীণ প্রত্নতাত্ত্বিক স্যার জিয়াংয়ের ক্ষেত্রেও এর অন্যথা হল না। এই দীর্ঘ জীবনে তিনি দেশে এবং বিদেশে বহু সমাধি আবিষ্কার করেছেন, বহু সম্মানে সম্মানিতও হয়েছেন। কিন্তু বলে না, মানুষের কিছু একান্ত স্বপ্ন থাকে, আর জিয়াংয়ের সেই স্বপ্নটি ছিল তার নিজের দেশ চীনের গৌরবময় ইতিহাসের সৃষ্টিকর্তা মিং রাজবংশের বিতর্কিত শেষ সম্রাট জোহু ইউজিয়ানের সমাধি আবিষ্কার করা। আর এই স্বপ্ন পূরণের জন্য আজ প্রায় 10 বছর ধরে জিয়াং দক্ষিণ চীনের বাসিন্দা। মিং রাজবংশের একের পর এক সমাধির খোঁজ পেলেও কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে পাননি। আজ সেই মাহেন্দ্র খন। কফিনটা তুলে আনা হয়েছে। ফেং, ইয়িং, নিয়ান সবাই মিলে ধরে নামালো কফিনটাকে। আর ঠিক তখনই একটা টং করে কিছু পড়ার আওয়াজ হলো। মাটির ডেলা মনে হয় স্যার, ফেং বলল। কিছু জবাব না দিয়ে জিয়াং জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। মাটির আস্তরণটা যথেষ্ট শক্ত হয়ে গেছে। জিয়াং চেষ্টা করেও সবটা পরিষ্কার করতে পারল না। বলল, মাটির ঢেলা বা পাথরের টুকরো তো মনে হচ্ছে না। দেখলে না ধাতব একটা আওয়াজ হলো টং করে। মাটির আস্তরণটাকে পরিষ্কার করা গেলে ঠিক মতো বোঝা যাবে। একটু থেমে জিয়াং ইংকে চিৎকার করে ডাকলেন, ইং, এই ছোট জিনিসটাও তোমার ল্যাবে নিয়ে যাও। বহুদিন ধরে মাটির নিচে ছিল হয়তো, তাই মাটির আস্তরণটা চেপে বসে গেছে। এত ছোট জিনিস যে এতক্ষণ ধরে চেষ্টা করে পরিষ্কার করে উঠতে পারলাম না। তুমি এটাকে ঠিকঠাক করে দেখো যে কোনো কাজের জিনিস কিনা। ইয়িং জিয়াংয়ের হাত থেকে জিনিসটা নিয়ে বলল, আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার। আমি কফিন এবং কফিন সম্পর্কিত সমস্ত জিনিসগুলোই ল্যাবে পাঠানোর ব্যবস্থা করছি এবং 2-5 দিনের মধ্যেই আপনাকে একটা রিপোর্ট দিচ্ছি। জিয়াং মাথা নাড়লেন, কফিনের দিক থেকে নজর না ফিরিয়েই। কফিনের থেকে যে নরকঙ্কালটা পাওয়া গেছে সেটার বয়স ডিটেক্ট করে যতদূর জানা গেছে মৃত্যু সম্ভবত 350 থেকে 400 বছর আগে হয়েছে। আর থাইরয়েড কার্টিলেজ ভাঙা। এটা থেকেই অনুমান করা যায় যে কফিনের মানুষটি আত্মহত্যা করে থাকতে পারে আজ থেকে প্রায় 400 বছর আগে, অর্থাৎ 1644 সালে। ইং, আমরা সঠিক রাস্তায় আছি। আর ওই ছোট জিনিসটা, ওটার থেকে কি জানা গেল? আসলে স্যার, আমার না মাথা থেকেই একেবারে বেরিয়ে গেছিল। আসলে জোহু ইউজিয়ানের কফিন আর... ইংকে কথাটা শেষ করতে না দিয়েই হাত দেখিয়ে থামিয়ে দেন জিয়াং। বলেন, শোনো, 2 দিনের মধ্যে আমাকে রিপোর্টটা দেবে, আর সাথে জিনিসটাও নিয়ে আসবে যদি সেরকম কিছু উল্লেখযোগ্য পাও তো। সম্রাট জহুর সমাধি থেকে পাওয়া সবকিছুই খতিয়ে দেখতে হবে, তবেই ওনার বিতর্কিত মৃত্যু সম্পর্কে স্থির কিছু বলা সম্ভব হবে। গট ইট স্যার, আর ভুল হবে না বলে ইং তখনকার মতো জিয়াংয়ের বাড়ি থেকে বিদায় নিল। হ্যালো, ইং আছে? আমি জিয়াং বলছি। আমি ফেই বলছি স্যার, ইং স্যারের ল্যাব অ্যাসিস্ট্যান্ট। ইং স্যার তো নেই। ও, কোথায় গেছে? 2 দিন থেকে ওর ফোন অফ বলছে কেন? না মানে ইং স্যার 2 দিন ধরেই ল্যাবে আসছেন না। পরে দেখলাম একটা মেল এসেছে আমার কাছে ওনার মেল আইডি থেকে। উনি জানিয়েছেন যে বিশেষ এক কাজে উনি দেশের বাইরে গেছেন। বিশেষ কাজ? আচ্ছা। অসম্ভব বিস্মিত হয়ে অস্ফুটে বলে উঠলেন জিয়াং। ফোনটা রেখে ভাবতে বসলেন জিয়াং।
ইয়িং এর সাথে তার পরিচয় একটা প্রত্নতাত্ত্বিক সম্মেলনে বছর 7 আগে। শুধু ইয়িং নয়, ফেং, নিয়ান এদের সাথেও একই সময় পরিচয়। এরা প্রত্যেকে আলাদা আলাদা বিষয়ে পড়াশোনা করলেও প্রত্নতাত্ত্বিক ব্যাপারে জানার ইচ্ছে আর কৌতূহল ছিল অসম্ভব। আর সেইবার সাংহাই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন স্যার জিয়াং ইয়ানু। বক্তৃতার শেষে অনেকেই আলাপ করতে এসেছিলেন, কিন্তু এই 3 জনকে মনে ধরে জিয়াংয়ের। পরে আবারও এক সম্মেলনে দেখা হয় ইয়িং এর সাথে। সে সরাসরি কাজ শিখতে আগ্রহ প্রকাশ করে এবার। ইয়িং রসায়নের ছাত্র হলেও প্রত্নতাত্ত্বিক শাখায় নিজেকে নিয়োজিত করতে দেরি করেনি। তার রসায়ন দক্ষতা আর প্রত্নতাত্ত্বিক বিষয়ে অগাধ জানার ইচ্ছা আর চেষ্টার জন্য আজ বিগত 7 বছর ধরে সে জিয়াংয়ের সঙ্গে কাজ করে চলেছে অত্যন্ত দক্ষতার সাথে। ফেং আর নিয়ান অবশ্য ইতিহাসের ছাত্র। এরা দুজন ইয়িং এর প্রায় বছর 2 পরে জিয়াংয়ের সঙ্গে যোগাযোগ করে কাজে যোগদান করে। সেই থেকেই এই 3 জন জিয়াংয়ের নেতৃত্বে সফলভাবে বহু অজানা সমাধি জনপদ আবিষ্কার করেছে। এমনকি মিং রাজবংশের অন্যান্য সমাধি আবিষ্কারকালেও এরা প্রত্যেকেই অসম্ভব প্রতিভা আর নিষ্ঠার পরিচয় দিয়েছে। ইয়িংকে একটু বেশি ভরসা করেন জিয়াং, কিন্তু আজ হঠাৎ কি এমন বিশেষ কাজ পড়ল যে ইয়িং তাকে একবার জানানোরও প্রয়োজন মনে করল না। বিশেষত 2 দিনের মধ্যে তার একটা রিপোর্ট দেওয়ার কথা ছিল, যেটা সম্রাট জোহু ইউজিয়ানের সমাধির সঙ্গে সম্পর্কিত। এর চেয়েও বিশেষ কাজ কি হতে পারে? ইয়িং দেশ ছাড়ার আগে একবার ফোন করারও সময় পেল না। নিজের মনেই কথাগুলো বলে উঠলেন জিয়াং। সাল 1640, নানজিং, প্রাচীন চীন। নিজের প্রাসাদ কক্ষে বসে আছেন সম্রাট জোহু ইউজিয়ান। মাথায় চিন্তার ভাঁজ। তাদের প্রায় 300 বছরের রাজত্বের অবসান যে আসন্ন তা বুঝতে আর বাকি নেই তার। প্রণাম মহারাজ, কেউ আপনার সাথে দেখা করতে এসেছেন। খবর দিলেন রাজার খাস দেহরক্ষী হান্নু। এত রাতে মাঞ্চুদের কেউ নয় তো? এমনিও ওরা আমাদের রাজত্ব শেষ করতে উঠে পড়ে লেগেছে। ওদের চাল কি? কিছুটা সন্দিহান হয়ে বললেন সম্রাট। একজন মহিলা এসেছেন মহারাজ। আমি বললাম যে এত রাতে মহারাজ কারোর সাথে দেখা করেন না, কিন্তু তিনি বললেন যে ওনার কাছে আপনার সমস্যার সমাধান আছে। সমাধান? বেশ, চলো। বলে সভাগৃহের দিকে এগোলেন সম্রাট। সামনে যে দাঁড়িয়ে আছে সে এক কথায় অপসরা। সাদা গাউন, সোনালি চুল, টানা টানা চোখ আর গোলাপের পাপড়ির মতো ঠোঁটের কোণে মৃদু হাসি, যেন তার স্বপ্নের রানী। কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিলেন সম্রাট জোহু। নমস্কার সম্রাট, আমাকে ক্ষমা করবেন এত রাতে আপনাকে বিরক্ত করবার জন্য। পরিষ্কার ম্যান্ডারিন ভাষাতে বলে ঈষৎ হাসল মেয়েটি। মেয়েটির কথায় চমক ভাঙল সম্রাটের। সামলে নিয়ে বললেন, আপনাকে তো এ রাজ্যের বলে মনে হচ্ছে না। কি আপনি কি চান? বলে এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন সম্রাট। সম্রাট, আমি এই রাজ্যের কেন, এই দেশেরও নই। আমার নাম লারা। আমি আপনার আসন্ন বিপদ সম্পর্কে অবগত আর তার উপায় দিতেও সমর্থ। বলে একটু এগিয়ে এলো লারা। আবার বলল, মাঞ্চুদের হারানোর উপায় আমি জানি। আমি বলতে পারেন আপনার এই দুর্দিনে ভগবানের দূতের মতো এসেছি। এবার একটা রহস্যময় হাসি হাসল লারা। হারানোর উপায় তুমি জানো, কিন্তু কিভাবে কিভাবে বাঁচাবে তুমি আমার সাম্রাজ্যকে? মন্ত্রমুগ্ধের মতো সম্রাট জিজ্ঞেস করলেন। প্রত্যুত্তরে লারা খিলখিল করে হেসে উঠল। সেই হাসির রোলে সম্রাট যেন বিভোর হয়ে গেলেন। লারার সম্পূর্ণ পরিচয় জানতে চাইতেও ভুলে গেলেন যেন। সাল 1644, জানুয়ারি, নানজিং, প্রাচীন চীন।
লারার কথা মতো সম্রাট জহু সবকিছু করেছেন পরবর্তী 3 বছর ধরে, কিন্তু যে সাম্রাজ্যের ভিত্তি হয়ে গেছে সেই সাম্রাজ্যকে একা হাতে ধরে রাখা এক প্রকার অসম্ভব। তুমি রাতে আসো তাই বোঝো না লারা। আমার সভাগৃহের আলোচনা সভাতে এলে বুঝতে, আমাদের মিং সাম্রাজ্যের পতন তুমিও রুখতে পারবে না, কেউ পারবে না। বলতে বলতে গলা বুঝে এলো সম্রাটের। রাতে না এলে তোমার শত্রুরা জেনে যাবে যে তোমার কাছে জিদ্দার মন্ত্র আছে। সময় এসে গেছে সম্রাট শেষ মন্ত্র প্রয়োগ করার। সাল 1644 এপ্রিল, নানজিং, প্রাচীন চীন। সম্রাট কোথায় মহামন্ত্রী? লি জিসেং বেজিং দখল করে নানজিংয়ের দিকে এগিয়ে আসছে। আমার সামরিক বাহিনী তৈরি, কিন্তু সম্রাট কোথায়? ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে বলে উঠলেন মিং সাম্রাজ্যের সেনাপ্রধান ইয়ালে। এদিকে আসুন একবার আপনারা, দেখুন দেখুন কি হয়ে গেছে। হঠাৎ একজন সেনা চিৎকার করে বলে উঠল। সবাই তড়িঘড়ি করে রাজপ্রাসাদের বাইরের কয়লার পাহাড়ের কাছে পৌঁছে দেখল সম্রাট জহু ইউজিয়ান গলায় ফাঁস দিয়ে ঝুলছেন সামনের কাছটা থেকে, আর নিচে পড়ে আছে একটা নতুন সোনার আংটি। সাল 2008, শাংসি, দক্ষিণ চীন। আরে স্যার, আপনি কিছু দরকার ছিল? হ্যাঁ, একটা দরকার ছিল। ইংয়ের ল্যাবেই আমার একটা জিনিস রয়ে গেছে, খুব দরকারি, তাই নিতে এলাম। ইংয়ের ল্যাবটা খুব বড় নয়। প্রতিটা কোণ তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন জিয়াং। তিনি নিশ্চিত যে আর যাই হোক, ইংয়ের হঠাৎ করে বিশেষ কাজে চলে যাওয়াটা সম্রাট জহুর সমাধি থেকে পাওয়া জিনিসগুলোর সাথে জড়িত। হঠাৎ করে তিনি একটা সাইড ড্রয়ার থেকে একটা ছোট ডায়েরি আর বাক্স পেলেন। বাড়ি ফিরতে দেখেন দরজাতে ফেইং আর নিয়ান বসে আছে। স্যার, আপনাকে অনেকবার ফোন করছিলাম, আপনি কোথায় ছিলেন? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল ফেইং। ও, আসলে একটা জরুরি কাজে গিয়েছিলাম, তাই ফোনটা সাইলেন্ট ছিল। কেন, কিছু হয়েছে? আর্জেন্ট ছিল? স্যার চলুন ভেতরে গিয়ে বলছি। হোয়াট? ইং আত্মহত্যা করেছে? কবে? কেন? ওইটাই তো স্যার, আপনি নিজেকে সামলান দয়া করে। আমরাও কিছু তো বুঝে উঠতে পারছি না। ইংয়ের মতো এমন আত্মবিশ্বাসী উৎসাহী মানুষ এত বড় একটা আবিষ্কারের দোরগোড়ায় এসে নিজের প্রাণ কেন নিয়ে নিল। তবে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। আশা করছি এর কারণটাও খুব শীঘ্রই জানা যাবে। এতটা বলে চোখের জল মুছল নিয়ান। কিন্তু ইং এর অ্যাসিস্ট্যান্ট বলছিল নাকি মেল করেছে যে দেশের বাইরে যাচ্ছে। অস্ফুটে জিয়াং বলে উঠলেন। হ্যাঁ, আমিও যখন ফোন করেছিলাম তখন আমাকেও ফেই তাই বলেছিল। আমি আজ সকালে ইংয়ের বাড়ির কাছে একটা কাজে গিয়েছিলাম। গিয়ে দেখলাম ওর বাড়ির সামনে জটলা। একা থাকে তাই সন্দেহ হলো। গিয়ে দেখলাম ইংয়ের মৃতদেহ, গলায় দড়ি দিয়েছে। বলে সজল চোখে তাকালো ফেইং। জিয়াং নির্বাক, সে ভাষা হারিয়েছে। জিয়াংয়ের বাড়ির নিচতলাটা একটা ঘর, একটা বড় ড্রয়িং রুম, আর পশ্চিম দিক ঘেঁষে একটা বিশাল লাইব্রেরি। উপরতলায় সর্বমোট 3টে ঘর। জিয়াং বিয়ে করেননি, আসলে করা হয়নি। বাড়িতে থাকলে লাইব্রেরিতেই বেশি সময় কাটান। আজ প্রায় 2 মাস হয়ে গেল ইং নেই। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর জিয়াং তার অভ্যাস মতো লাইব্রেরিতে বসে আছেন। সত্যি বলতে উনি খুবই ভেঙে পড়েছেন ইং এর মৃত্যুতে। একবার তো তার এটাও মনে হয়েছিল যে
ইং মনে হয় এমন কিছু তথ্য পেয়েছে যেটা নিয়ে ও দেশ ছেড়েছে, আবিষ্কারের সিংহভাগের অধিকারী হওয়ার লোভে। সত্যি তিনি কতটা স্বার্থপরের মতো ভেবেছিলেন তার ব্যাপারে, যে কিনা আগেই পৃথিবীর মোহমায়া ত্যাগ করে চলে গেছে বহু দূরে। আচ্ছা, ইং এর ল্যাব থেকে পাওয়া ডায়েরি আর বাক্সটা তো খুলে দেখা হয়নি। হঠাৎ করেই মনে পড়ে যায় জিয়াংয়ের। তৎক্ষণাৎ বাক্স আর ডায়েরিটা নিয়ে আসেন জিয়াং। দেখেন, বাক্সের ভেতরে একটা ছোট ধাতব আংটি, সোনারই মনে হচ্ছে, আর তার সাথে একটা ছোট কাগজ, তাতে লেখা জোহু ইউজিয়ান। আচ্ছা, তো ওই মাটির ডেলার ভেতরে এই আংটিটা ছিল। নিজের মনেই বলে উঠলেন জিয়াং। আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখা শুরু করলেন। আরে এটা কি? এটা তো একটা ছোট ঘড়ির ডায়াল মনে হচ্ছে, মানে রিং ওয়াচ। তুমুল বিস্ময়ে অস্ফুটে বলে উঠলেন জিয়াং। অত্যন্ত উৎসাহের সাথে আরও ভালোভাবে দেখা শুরু করলেন রিং ওয়াচটাকে। ষড়ভুজাকৃতি ছোট্ট ডায়াল। এখানেই শেষ নয়, ঘড়িটাতে সরু চুলের মতো 3টে কাঁটাও রয়েছে। চটচলতি আতস কাঁচটা নিয়ে এলেন। দেখলেন মিনিটের কাঁটাটা 1-এর পর কিছুটা গেছে, আর ঘন্টার কাঁটাটা 10-এর গায়ে থেমে আছে, মানে 10টা 6। শেষ টাইম দিয়ে ঘড়িটা বন্ধ হয়েছে। এরপর ডায়ালের পিছন দিকটা দেখতে শুরু করলেন আতস কাঁচের তলায়। দেখলেন ইংলিশে লেখা আছে সুইস মেড। লেখার ধরন দেখে বুঝতে অসুবিধা হলো না যে এটা আধুনিক সুইজারল্যান্ডে তৈরি। অসম্ভব, অসম্ভব, অসম্ভব! এই ফোন তো আধুনিক সুইজারল্যান্ডের, যার 1848 সালের আগে অস্তিত্ব ছিলই না কোনো। 1644 সালের মিং সম্রাটের সমাধি থেকে এটা পাওয়া অসম্ভব। ও মাই গড! বলে অজান্তেই শিউরে উঠলেন জিয়াং। হঠাৎ দরজাতে ধাক্কা দেওয়ার আওয়াজে সম্বিত ফিরে পেলেন। এই দুর্যোগের রাতে কে এলো আবার? নিজের মনেই বলে দরজার দিকে এগোলেন জিয়াং। কে? দরজার ওপারে বৃষ্টিতে ভিজে একসা হয়ে যে দাঁড়িয়ে আছে, সে জিয়াংয়ের বহুদিনের পরিচিত। কি গো, বাইরেই দাঁড় করিয়ে রাখবে? ভেতরে ডাকবে না জিয়া? সেন, তুমি তো... কথাটা শেষ করতে দিল না চেন। তার আগেই এগিয়ে এসে জিয়াংয়ের ঠোঁটের উপর নিজের একটা আঙুল রেখে বলল, কোনো কথা বলবে না। জানো কতটা দূর দেশ পাড়ি দিয়ে তোমার কাছে এলাম? তোমার আমাকে মনে পড়ে না বলো? কপট রাগ দেখিয়ে চেন ঘরে ঢুকে পড়ল। জিয়াং মন্ত্রমুগ্ধের মতো পিছনে পিছনে চলল। আবার ফিরে বলল চেন, ইস, আমার পোশাক সম্পূর্ণ ভিজে গেছে জিয়া। এই তুমি বিয়ে করেছ, তাহলে তোমার বউয়ের একটা কাপড় এনে দাও না। সেন, তুমি এসব কি বলছো? তুমি আমার জীবনে ছিলে। তোমাকে ভালোবেসে আর কাউকে সেই জায়গা দেওয়ার কথা ভাবতেও পারিনি কোনোদিন। তুমি আমাকে একলা করে চলে গেলে। সেই 30 বছরের বেশিরভাগ আমি ঘুরে বেরিয়েছি শুধু। ঘরে ঢুকলেই আমাদের কখনো না গড়া সংসারের কথা মনে পড়ে যেত। চোখের জল পড়তে শুরু করলো জিয়াংয়ের। চেন জিয়াংকে জড়িয়ে ধরে বলল, এত ভালোবাসতে আমাকে? হ্যাঁ হ্যাঁ সেন, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ ছিলাম, আছি আর থাকবো। এতদিন কোথায় ছিলে তুমি সেন? এতদিনে আমার কথা মনে পড়ল। নেশাচ্ছন্নের মতো ধরা গলায় বলে চলল জিয়াং। দেরি হয়নি জিয়া, আমি সময়ে এসেছি তোমার কাছে। আজ তোমার আমাকে দরকার নেই, তাই আমি এসেছি। আজ সেই মহেন্দ্র খান জিয়া, তুমি আমাকে কাছে পেতে চাও তো? চিরদিন চেয়েছি আর চেয়ে যাব। বলে চেনের হাত দুটো ধরল জিয়াং। আমার কাছে
একটা উপায় আছে জিয়া, কিন্তু ভেবে দেখো, তুমি কি পারবে আমার জন্য এতটা ত্যাগ স্বীকার করতে? সরাসরি জিয়াংয়ের দিকে তাকালো। তুমি শুধু বলো একবার সেন, আমি সব করতে রাজি আছি, সব। তোমাকে পেতে আমি সব করতে পারি। উত্তেজিত হয়ে বলে উঠল জিয়ান। কালের অতল সমুদ্রে যে একবার তলিয়ে যায়, সে যত বড়ই সাঁতারু হোক না কেন, সাঁতরে তীরে ফিরে আসতে পারে না। কিন্তু কেউ যদি চায়, তো কালের অতলে ডুব লাগিয়ে হারিয়ে যাওয়া প্রিয়তমার কাছে ফিরে আসতেই পারে। অদ্ভুতভাবে হেসে উঠেছে। তারপর এগিয়ে এসে জিয়াংয়ের কাঁধে মাথা এলিয়ে জিজ্ঞেস করে, তুমি অতলে ডুবতে পারবে আমার কাছে ফিরে আসার জন্য? বলো। প্রত্যুত্তরে ছেনকে নিজের বুকের কাছে টেনে নেয় জিয়াং। ড্রয়িং রুমের ঘড়িটা তখন ঢং ঢং করে 10টা বাজে। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। অফিসার, কি হচ্ছে আমাদের প্রত্নতাত্ত্বিক দলের সাথে এগুলো? আগে ইং, তারপর জিয়াং স্যার, এরা কেনই বা আত্মহত্যা করছে? হ্যাঁ, বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। কান্নায় ভেঙে পড়ল ফেং। পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন, আপনাদের জিয়াং স্যার একাই থাকতেন তো? হ্যাঁ, স্যারের আর কেউ ছিল না। এবার নিয়ান ধরা গলায় জবাব দিল, আচ্ছা, আপনারা একটু ভেতরে আসুন। এগিয়ে গিয়ে জিয়াংয়ের ঘরে ঢুকলেন পুলিশ অফিসার নিয়ান আর ফেংয়ের সঙ্গে। জিয়াংয়ের মৃতদেহটা রাখা আছে মেঝেতে। গলায় দড়ি দিয়েছে নিনিও। যাই হোক, তদন্ত হবে। আপনারা এই জিনিসটা চেনেন? আপনাদের স্যারের স্টাডি টেবিলে পড়েছিল। বলে জিনিসটা এগিয়ে দেন নিয়ান আর ফেংয়ের দিকে। এটা তো একটা আংটি, প্রাচীনকালের ছোঁয়া আছে এতে। চোখটা আংটিটা থেকে না ফিরিয়েই মন্ত্রমুগ্ধের মতো বলে উঠল ফেং। আচ্ছা, আংটিটা কি আমরা রাখতে পারি? নিয়ান অফিসারের দিকে উত্তরের আশায় তাকালো। না, এটা আপনাদের স্যারের মৃতদেহের সাথে পাওয়া গেছে, সেই জন্য তদন্তের খাতিরে এখনই এটা হস্তান্তরিত করা যাবে না। আশা করি আপনারা সহযোগিতা করবেন। বলে একটু থামলেন পুলিশ অফিসার মিস্টার ওয়াং। তারপর আবার বললেন, আপনারা এবার আসুন। মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি মৃত্যুর সঠিক কারণ আপনাদের জানাতে সমর্থ হব। বলে আংটিটা টেবিলে পড়ে থাকা বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখলেন। ফেং, চলো। আর কি বা করা যাবে? কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তুমি নিজেকে সামলাও ফেং, নিজেকে সামলাও। বলে ফেংয়ের পিঠে হাত রাখল নিয়ান। ফেং নিজেকে সামলে নিয়ে বলল, চলো। বেরোনোর সময় হঠাৎ লাইব্রেরির দরজার কোণে একটা ছোট্ট ডায়েরি দেখতে পেল ফেং। পুরো ঘরটা সিল হওয়ার আগে সবার অলক্ষ্যে ডায়েরিটা পকেটে ঢুকিয়ে নিয়ে বেরিয়ে এলো জিয়াংয়ের বাড়ি থেকে। আমার কি মনে হচ্ছে জানো তো নিয়ান, ইং আর স্যারের আত্মহত্যা করাটা কাকতালীয় ব্যাপার নয়। হোক না হোক, দুজনের মৃত্যুর ব্যাপারটা একে অপরের সাথে সম্পর্কিত। আর সেই সম্পর্কের সুতোটা কেন জানি না ইউহু ইউজিয়ানের সমাধির সাথে জড়িত বলে মনে হচ্ছে আমার। ইউজিয়ানের সমাধির সাথে জড়িত? তবে এখন কি করবে বলে ভাবছো? বলে সরাসরি নিয়ান ফেংয়ের দিকে তাকালো। ফেং কিছুক্ষণ অন্যমনস্কভাবে কিছু চিন্তা করল, তারপর বলল, আমি একটা ডায়েরি পেয়েছি কালকে স্যারের বাড়ি থেকে বেরোনোর সময়। লাইব্রেরি দরজার কোণাতে পড়েছিল, পুলিশের নজর যায়নি হয়তো তখনও। নিয়ান, কালকে সকাল সকাল আমার বাড়িতে চলে এসো, একটা দরকারি কাজ করতে যেতে হবে। নিয়ান কিছু একটা বলতে যাচ্ছিল, ওকে হাত দেখিয়ে থামিয়ে ফেং ফের বলল, কাল এসো, সব বলছি। নিয়ান
সম্মতিসূচকভাবে মাথা নাড়ল। আরে আপনারা কিছু দরকার ছিল? বলতে বলতে ল্যাব থেকে বেরিয়ে এলো ফেই। দেখো ফেই, খুব জরুরি দরকার আছে আমাদের। ইং এর কাজের জায়গাটা একটু দেখিয়ে দাও, আর হ্যাঁ, কফিনটাও একটু বের করার ব্যবস্থা করো দয়া করে। আচ্ছা আসুন। বলে ফেই এগিয়ে গেল। কফিনের ভেতরে এবং বাইরে সব কিছু তন্ন তন্ন করে খুঁজেও সেরকম কিছু পাওয়া গেল না। তবে ইয়াংয়ের লকার থেকে কিছু রিপোর্টস পাওয়া গেল, যেখানে এটা নিশ্চিত করা আছে যে মৃতদেহটা জহু ইউজিয়ানেরই। এরপর যে ছোট ডায়েরিটা পেয়েছিল ফেং, সেটা খুলে বসলো দুজনে। সুইসমেড, আর সাথে কিছু তারিখ লেখা আছে। ভ্রু দুটো কুঁচকে বলল নিয়ান। 1644 আর 1848। 1644 তো না হয় বুঝলাম মিং সাম্রাজ্যের সাথে সম্পর্কিত, কিন্তু প্রায় 200 বছর পরের তারিখ লিখে কি বলতে চাইছিল ইং, সেটা তো বুঝতে পারছি না। চিন্তান্বিত স্বরে বলল ফেং। তারপর নিয়ানের দিকে ফিরে আবার বলল, নিয়ান, আমার প্রফেসর স্যার লি ওয়ের কাছে একবার গেলে কেমন হয়? উনি ইতিহাস চর্চা করেন নিয়মিত এবং অধ্যাপনা ছাড়াও বহু ঐতিহাসিক বইও লিখেছেন, বিশেষত বিতর্কিত বিষয় নিয়ে। একটু থেমে আবার বলল ফেং, আমাদের মাথার ওপর যিনি ছিলেন তিনি আজ আর নেই। উনি আমাদের ভরসা করেছিলেন, আর সেই জন্যই তার জীবনের এত বড় কাজেও আমাদেরকেই সঙ্গী করেছিলেন। আমাদের এখন দুটো উদ্দেশ্য নিয়ান। প্রথমত, পুলিশ নিজের মতো তদন্ত করুক, আর আমরা আমাদের মতো আমাদের দুজন সঙ্গীর মৃত্যুর রহস্য জানার চেষ্টা চালাবো। আর দ্বিতীয়ত, স্যারের অপূর্ণ স্বপ্নটাকে বাস্তবায়িত করব। আর এই দুটো কাজেই আমাদের সাহায্য এই মুহূর্তে স্যার লি করতে পারবেন, কারণ এই পুরো ঘটনাক্রমগুলি একে অপরের সাথে জড়িত। আর এর যোগসূত্র যে জুহু ইউজিয়ান, সেটা আমি এক প্রকার নিশ্চিত বলতে পারো। আমি তোমার সঙ্গেই আছি। আপনাদের একটা কথা বলার ছিল। পিছনে এসে দাঁড়িয়েছে ফেই। হ্যাঁ বলো ফেই। বলে ফেইয়ের দিকে তাকালো নিয়ান আর ফেং। প্রায় মাস দুয়েক আগে স্যার জিয়াং এসেছিলেন এই ল্যাবে। আপনাদের মতো কিছু খুঁজছিলেন। কি খুঁজছিলেন? বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো নিয়ান। না, সেটা বলতে পারবো না, তবে এইটুকু বুঝেছিলাম যে কিছু একটা খুঁজে পেয়েছিলেন। বেশ তাড়াতাড়ির মধ্যেই বেরিয়ে গেছিলেন। তবে কি এই ডায়েরিটাই পেয়েছিলেন স্যার? নিজের মনেই অস্ফুটে বলে উঠল ফেং। সুইসমেড, আর কিছু লেখা ছিল না? ডায়েরিটা এনেছো সাথে করে? কথা কটা ফেংয়ের দিকে ছুঁড়ে দিলেন প্রফেসর লি ওয়েই। কিছু অসংলগ্ন তারিখ লেখা আছে, যেমন 1644, 1848 এরকম। যদিও 1644 সালটা আমাদের প্রজেক্টের সাথে জড়িত, কিন্তু 1848 সালের ব্যাপারটা ইং কেন এর সাথে লিখেছে সেটা পরিষ্কার নয়। বলে প্রফেসর লির দিকে ডায়েরিটা এগিয়ে দিল ফেং। ঠিক আছে ফেং আর নিয়ান, তোমরা আমাকে 2 দিন সময় দাও। আমি এই ডায়েরিটা খুঁটিয়ে দেখি আর সাথে জহু ইউজিয়ানের তথ্যগুলো মেলানোর চেষ্টা করি। বলে খানিক থামলেন প্রফেসর লি। আবার বললেন, আচ্ছা, তুমি বলেছিলে একটা প্রাচীন আংটি পাওয়া গেছে তোমাদের স্যারের মৃতদেহের সাথে। ওটাও কি সম্রাট জহুর সমাধির সাথে পাওয়া গেছিল? আমি সেটা শিওর নই স্যার। মানে ইং শেষ সময় জিয়াং স্যারের সাথে কি কথা বলেছে সেসব আমরা জানতে পারার আগে ইং মারা যায়, আর তার মাস 2 মধ্যেই স্যারও। আংটিটার কি হলো? তোমাদের কাছে আছে কি? না, ওটা আপাতত পুলিশের হেফাজতেই আছে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা চিন্তা করো না। স্যার জিয়াং এর মৃত্যুটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সাহায্য করার। হ্যালো ফেং, আজ সন্ধ্যের দিকে একবার আসতে পারবে? কিছু তথ্য পেয়েছি, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। মিং সাম্রাজ্যের প্রতিষ্ঠা
আনুমানিক 1368 সালে হয়েছিল, আর 1644 সালে সম্রাট জহু ইউজিয়ানের বিতর্কিত মৃত্যুর সাথে এর পতন ঘটে। এটা তো জানা তথ্য স্যার, আপনি বললেন কিছু নতুন তথ্য পেয়েছেন। মিং সাম্রাজ্যের সমসাময়িক একজন অখ্যাত লেখকের পুঁথি খুঁজে পেয়েছি, আর সেখান থেকে খুব অদ্ভুত একটা জিনিস জানতে পেরেছি। কি সেটা? একটু দাঁড়াও। একটা ছোট মতো খাতা নিয়ে এলেন প্রফেসর লি। তারপর বললেন, প্রাচীন পুঁথিটা মান্দারিন ভাষায় লিখিত। আমি এই দুদিনে সেটা আধুনিক চীনের ভাষায় সংকলন করেছি। পুঁথির লেখাগুলো সব স্পষ্ট না হলেও যেটুকু বোঝা গেছে সেটা হলো, আমাদের সম্রাটের আকস্মিক মৃত্যুতে এই সাম্রাজ্যের পতন হতে চলেছে। মাঞ্চুদের সাম্রাজ্য স্থাপনে আর কোনো বাধা রইল না। সম্রাটের মৃত্যুটা স্বাভাবিক নয়। বৌদ্ধ সিদ্ধ পুরুষেরা মৃত্যুর কারণ হিসেবে সেই সোনার আংটিটাকে দায়ী করেছেন, যেটা সম্রাটের ঝুলন্ত মৃতদেহের নিচে পড়েছিল। তাদের মতে এই আংটি কোনো সাধারণ আংটি নয়, বরং অদ্ভুত কিছু শক্তি আছে এর মধ্যে। ওনারা একে পৈশাচিক কালচক্র বলে অভিহিত করেছেন। এই চক্রে তিনি ফাঁসেন যার কাছে এই আংটিটা থাকে। কালের অতল সমুদ্রে ভেসে অতীত আর ভবিষ্যতের বহু সফরকারী সময়ের কড়াল আঘাত হানতে সেই মানুষটির কাছে চলে আসে। একাকী থাকলে আর মনে উথাল পাথাল হলে তো আর কোনো কথাই নেই। সময়ের সেসব পৈশাচিক দূত সহজেই সেসব মানুষদের নিজের কথার জালে ফাঁসিয়ে নিজের প্রাণ নিতে উত্তেজিত করতে থাকে, আর দিনের একটা বিশেষ সময়ই তারা এই প্রাণনাশী কাজে সফলতা পায়। আর সেই সময়টা খোদ সেই আংটির ওপরেই দৃশ্যমান। কারণ এই আংটিটা শুধু একটা আংটি নয়, এটা আংটির রূপে একটা সময় যন্ত্র, একটা অদ্ভুত অভিশপ্ত সময় যন্ত্র। ফেংয়ের মুখ থেকে আর একটাও কথা সরছিল না। লি আবার বললেন, তুমিও একটা আংটির কথা বলছিলে না, যেটা স্যার জিয়াং এর? এটাই 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 সেই আংটিটা যার বিবরণ দিলেন আপনি। হঠাৎ করে প্রায় চিৎকার করে উঠে বলল ফেং। তার মানে ওই আংটিটা জু ইউজিয়ানের সমাধির সাথেই পাওয়া গিয়েছিল, কিন্তু কখন? নিজের মাথাটা চেপে ধরে বলতে লাগলো ফেং। তারপর হঠাৎ করে উত্তেজিত হয়ে বলে উঠল, স্যার আমার মনে পড়েছে, আমরা যখন কফিনটা বের করছিলাম তখন একটা মাটির ডেলার মতো কিছু একটা টং করে মাটিতে পড়েছিল। হ্যাঁ, আমার তো শুধু মাটির ডেলাই মনে হচ্ছিল, কিন্তু স্যার জিয়াং ওইটাকে ইং এর ল্যাবে পাঠিয়েছিলেন। উনি আসলে সম্রাট জুহু সম্পর্কিত কোনো তথ্যই ছাড়তে রাজি ছিলেন না। আমার মনে হয় মাটির প্রলেপের ভেতরে সেই অভিশপ্ত আংটিটা ছিল, কিন্তু সম্রাট জুহুর কাছে আংটিটা এলো কিভাবে? দেখো, এটা নিয়ে পুঁথিতে সেরকম স্পষ্ট কিছু লেখা নেই, তবে মনে হয় সময়ের কোনো পৈশাচিক দূত হয়তো সম্রাটের কাল হয়ে এসেছিল। আর ইয়ং এর ডায়েরি থেকে পাওয়া তথ্য থেকে আর এই পুঁথি থেকে পাওয়া তথ্য থেকে এটুকু বুঝতে পারলাম যে আংটিটা সম্ভবত সুইস তথা আধুনিক সুইজারল্যান্ডে তৈরি। সেই সুইজারল্যান্ড যেটার আনুমানিক 1848 সালে পত্তন হয়। এখানেই সেই প্রাচীন পুঁথির কথা কিছুটা হলেও মিল খাচ্ছে। 1848 সালে তৈরি এক অদ্ভুত অভিশপ্ত রিং ওয়াচ 1664 সালে, অর্থাৎ প্রায় 200 বছর পেছনে গিয়ে মিং সাম্রাজ্যের সর্বশেষ সম্রাটকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল। অর্থাৎ আধুনিক ভাষায় যেটাকে টাইম ট্রাভেল বলা হয়। সম্রাট জহুর মৃত্যু আর স্যার জিয়াং আর ইং এর মৃত্যু কতটা সম্পর্কিত সেটা বলতে না পারলেও এটুকু বলতে পারি যে সম্রাট জহুর মৃত্যুটা ভবিতব্য ছিল, মিং সাম্রাজ্যের পতনের সময় হিসেবে নিশ্চিত ছিল। আর সেখানে কোনো রক্তক্ষয়ী যুদ্ধ না হওয়াটাও হয়তো সময়ের খাতাতে এক প্রকার লিখিত ছিল। আর সেই কারণেই হয়তো সময়ের দূত
নিজের থেকেই সময়ের স্রোতে ভেসে সম্রাটের দুয়ারে পদার্পণ করেছিল স্বয়ং মহাকাল হয়ে। আর সেই জন্যই সম্রাটের মৃত্যুর পর হয়তো সেই আংটিটাকেও চিরকালের মতো সমাধিস্থ করা হয়েছিল তখনকার যুগের সিদ্ধপুরুষদের কথা মতো, যাতে আর কোনো মানুষ এর করাল আঘাতের শিকার না হয়। স্যার জিয়াং আর ইয়াং এর মৃত্যুর হয়তো সময় হয়নি, কিন্তু দুর্ভাগ্যবশত অভিশপ্ত সেই আংটিটাকে নিজেদের কাছে রাখার জন্যই সেই অভিশাপের হাত থেকে তারাও রেহাই পায়নি। কি বললেন স্যার? নিজের কাছে রাখার জন্য? হঠাৎ করে ফেং প্রায় চমকে উঠল। হ্যাঁ, কেন? অসম্ভব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন প্রফেসর লি। স্যার, আংটিটা এই মুহূর্তে নিয়ানের কাছে আছে। আজই পুলিশের লকার থেকে ওটা আমাদের হস্তান্তরিত করা হয়েছে। কোনো কিছু নাকি পাওয়া যায়নি। স্যার 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 আমাকে এক্ষুনি যেতে হবে স্যার। বলে তড়িৎ গতিতে বেরিয়ে পড়ল ফেং। ঘড়িতে তখন রাত প্রায় 11টা। যখন ওরা নিয়ানের বাড়িতে পৌঁছল তখন প্রায় 12টা। নিয়ান 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 বলে দরজা ধাক্কা দিতে থাকলো ফেং আর প্রফেসর লি। অনেকক্ষণ কোনো আওয়াজ না পেয়ে ফেং বলল, স্যার স্যার দরজা ভাঙতে হবে, নয়তো জানলা দিয়ে ঢোকার চেষ্টা করতে হবে। যে করে হোক নিহানকে বাঁচাতে হবে স্যার। স্যার নিহানকে বাঁচাতেই হবে। গলা বুঝে এলো ফেং এর। আমি পেছনের দিকে গিয়ে চেষ্টা করছি, আর তুমি দেখো সামনের দিক দিয়ে ঢুকতে পারো কিনা। বলে প্রফেসর লি প্রায় ছুটে নিয়ানের বাড়ির পিছন দিকে চলে গেলেন। পিছন দিকে এসে দেখলেন যে পিছনের দরজাটা ঈষৎ খোলা আছে। ফেং ফেং এদিকে এসো, চিৎকার করে উঠলেন লি। ফেং লির আওয়াজ শোনা মাত্রই তড়িৎ গতিতে ছুটে গেল পিছনের দিকে। দুজনে দুরু দুরু বুকে পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকল। নিয়ান 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 বারবার নিয়ানের নাম ধরে ডেকেও কোনো সাড়া পেল না। আমি ওপরের ঘরগুলো দেখছি আর তুমি নিচের গুলো দেখো, বলে লি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। উপরে সর্বমোট 2টো ঘরে কাউকেই দেখতে পেলেন না। নিচে নামতে নামতে চিৎকার করে বলতে শুরু করলেন ফেংকে উদ্দেশ্য করে, মনে হয় নিয়ান বাড়িতে নেই। ওনার কথা শেষ হলো না, তার আগেই ফেং এর মর্মভেদী চিৎকারে ভীষণভাবে চমকে উঠলেন। আপনাদের প্রত্নতাত্ত্বিক দলের সাথে কি কারো শত্রুতা আছে মিস্টার ফেং? সরাসরি জিজ্ঞেস করলেন অফিসার ওয়াং। অফিসার, ফেং এই মুহূর্তে সত্যি কথা বলার মতো অবস্থায় নেই। বলে প্রফেসর লি ফেংকে সান্ত্বনা দিতে লাগলেন। আপনি? চোখ দুটোকে সরু করে অফিসার জিজ্ঞেস করলেন, আমি ফেং এর অধ্যাপক এবং পরিচিত। সেসব তো ঠিক আছে, কিন্তু 2-3 মাসের মধ্যে 3টে মৃত্যু, 2টো গলায় দড়ি দিয়ে আর একটা ছুরি দিয়ে হাতে শিরা কেটে। ইন্টারেস্টিং। তাও আবার প্রত্যেকেই একই প্রত্নতাত্ত্বিক দলের। ব্যাপারটা কি মিস্টার ফেং? বলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন অফিসার ফেং এর দিকে। ফেং তখনও অবধি বিশ্বাস করে উঠতে পারছিল না যে ও নিয়ানকেও বাঁচাতে পারল না। আমি পারলাম না ওকে বাঁচাতে প্রফেসর, পারলাম না। হঠাৎ করে হু হু করে কাঁদতে শুরু করলো ফেং। উদাস নজরে সামনের গাছগুলোর দিকে তাকিয়ে বসে আছে ফেং। কিছুদিন আগে অবধিও নতুন আবিষ্কারের আনন্দে মশগুল ছিল ওরা 4 জন। স্যার জিয়াং তো বলেইছিলেন এটা ওনার শেষ কাজ। এই স্বপ্নকে সত্যি করতেই তিনি এতদিন ছুটে বেরিয়েছেন। এরপর পুরো ছুটি শুধু দেশ বিদেশ ঘুরবেন, আবিষ্কারের নেশায় নয় বরং ঘোরার নেশায়। কে জানতো যে সকল স্বপ্নকে অধরা রেখেই অসময়ে উনি পৃথিবীর মায়া ত্যাগ করবেন। আর ইং, সে তো পুরো সাংঘাইয়ের মধ্যে সবচেয়ে নামী প্রত্নতাত্ত্বিক হওয়ার স্বপ্ন দেখত। এরপর নিয়ানের কথাটা মনে আসতেই বুকটা মোচড় দিয়ে উঠল ফেংয়ের। অন্ধকার হয়ে আসছে দেখে বাগান থেকে ঘরে ঢুকতে উঠে দাঁড়ালো ফেং। হঠাৎ কলিং বেলের আওয়াজে
সদর দরজার দিকে এগিয়ে গেল। আপনাকে কয়েকটা জিনিস ফেরত দিতে এলাম মিস্টার ফেং। মিস্টার নিয়ানের ঘর এখন অনির্দিষ্টকালের জন্য সিলড থাকবে, তো এখন এই জিনিসগুলো ওখানে রয়ে গেলে হয়তো আপনাদের কাজের ক্ষতি হতে পারে। এই জিনিসগুলো রাখুন, কেস সম্পর্কিত তথ্য কিছু পাওয়া যায়নি এগুলো থেকে। বলে একটা বড় মতো ব্যাগ অফিসার ওয়াং ফেং এর দিকে এগিয়ে দিলেন। আমি আজ আসি, তবে সকালের কথাগুলো মনে নেবেন না মিস্টার ফেং। আসলে আমাদের কাজটাই এরকম। চলি, সাবধানে থাকবেন। নিজের একটা হাত বাড়িয়ে দিলেন অফিসার ওয়াং। ফেংও ওনার সাথে হাত মিলিয়ে একটা সৌজন্যমূলক হাসি হাসল। একটা গুনগুন আওয়াজে ঘুমটা ভেঙে গেল ফেংয়ের। ধর্মর করে উঠে বসল সে। চোখ দুটো রোগড়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9:30 বাজে। কখন থেকে ঘুমোচ্ছি কে জানে। নিজের মনেই বলে উঠল ফেং। আবার সেই গুনগুন করে গান গাওয়ার আওয়াজ। বিছানা থেকে নেমে ধীর পায়ে বসার ঘরে বেরিয়ে এলো ফেং। আওয়াজটা রান্নাঘর থেকে আসছে। চোর নয় তো? অস্ফুটে বলে উঠল ফেং। আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগিয়ে চলল। গুনগুন করে গানের আওয়াজটাও স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে, কিন্তু এই সুর তো ফেংয়ের খুবই পরিচিত। হঠাৎ করে বুকের ধড়ফড়ানিটা বেড়ে গেল ফেংয়ের। ধীরে ধীরে রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালো, আর যা দেখল তাতে ওর মাথাটা চট করে ঘুরে গেল। গরম মশলাদার স্যুপ আর সাথে নুডলস বানালাম তোর জন্যে বাবু। ঘুমোচ্ছিলিস তো তাই আর ডাকিনি। কতদিন পর তোকে এরকম গভীর ঘুম ঘুমোতে দেখলাম, ভাবলাম তোর পছন্দ খাবারগুলো একদম বানিয়েই তোকে ডাকবো। মিষ্টি হেসে কথাগুলো বললেন মিসেস বিউ। ফেং বাকরুদ্ধ হয়ে গেছে। মা, তুমি? বলে কিছু বলতে যাচ্ছিল ফেং, তখনই আবার বলে উঠলেন মিসেস বিউ। আমি জানি বাবু, তুই খুব কাঁদিস আমার জন্য, খুব একা তুই। আমিও ভালো নেই রে বাবু। সন্তানকে ছেড়ে কি আর মা ভালো থাকতে পারে বল? চোখ দিয়ে জল পড়তে শুরু করলো মিসেস বিউয়ের। মার চোখে জল ফেংয়ের সহ্যের অতীত। সে ছুটে এসে মাকে জড়িয়ে ধরল। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি সেই থেকে আর কোনোদিনও মশলাদার স্যুপ খাইনি জানো। কান্না বেরিয়ে এসে খেতে গেলে। তোর মতো এত সুন্দর করে কেউ বানাতে পারবে না মা, কেউ পারবে না, কেউ পারবে না। বলে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো ফেং। ফেংয়ের চোখের জল মুছিয়ে ওর মা জিজ্ঞেস করলেন, বাবু আমার কাছে থাকবি বাবু? আমরা মা ছেলেতে একসাথে থাকতে পারবো চিরদিনের জন্য। আমি আবার আগের মতো রোজ মশলা স্যুপ বানিয়ে তোকে খাওয়াবো, আর তুইও মা মা বলে আমার মাথা খেয়ে নিবি। বলে অপলক তাকিয়ে রইলেন মিসেস বিউ। ফেংয়ের নেশা লাগছিল। সবকিছুই একটা স্বপ্ন মনে হচ্ছিল। ইরে বাবু, যাবি না আমার সাথে? আবার বললেন মিসেস বিউ। যাবো মা, যাবো, তুমি যেখানে বলবে যাবো। আমি শুধু তোমার কাছে থাকতে চাই মা, তোমার কাছে। বলে ফেং মাকে জড়িয়ে ধরল। ব্যাস, এটারই ভয় ছিল। ইনিও আত্মহত্যা করেছেন, তাও আবার বাড়ির ছাদ থেকে ঝাঁপিয়ে। এভিডেন্সগুলো কালেক্ট করো। কনস্টেবলকে অর্ডার দিয়ে অফিসার ওয়াং ফেংয়ের ঘরটা ভালোভাবে জরিপ করতে লাগলেন। এই ব্যাগটা কি করব স্যার? জিজ্ঞেস করলো একজন কনস্টেবল। ওই ব্যাগটা কি আর করবে, আমি কাল দিতে এসেছিলাম ওটা মিস্টার ফেংকে। ওর মধ্যে ওনাদের প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র ছিল, ওই কী সব বই, ডায়েরি, আংটি ইত্যাদি ইত্যাদি। ওটা রেখেই দাও, কোনো কাজের না। বলে ফেংয়ের ঘরটাকে শিল্ড করে পুলিশের বাহিনী বিদায় নিল। আর পিছনে পড়ে রইল
আরও একটি রহস্যময় আত্মহত্যার কেস। শুনছিলেন পৌলমী গঙ্গোপাধ্যায়ের কাহিনী কালচক্রের সাপ। গল্প পাঠে ছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল দীপদত্ত, সায়ক, নিহারেন্দু, অহনা, পূজা, শুভদীপ, আর্য, সায়ন, সায়ন্তন, সৌভিক এবং সৌমদীপ। শব্দগ্রহণে রমাকান্ত, আবহ সংযোজনে আর্য এবং পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। সকলে খুব ভালো থাকুন। শুভরাত্রি।